নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি খোলা মন নিয়ে, খোলা মনে। এবং এই খোলামেলা উন্মুক্ত ময়দানে উপযুক্ত যে চরিত্রটি এর সঙ্গে মানানসই, তিনি আজকে আমাদের অতিথি। মাছ যেমন জলের সঙ্গে একটা নিবিড় আত্মীয়তা অনুভব করে, তেমনি এই ময়দানের সঙ্গে আর কে হতে পারেন সেই আত্মীয়তা অনুভব করেন প্রদীপ ব্যানার্জি ছাড়া। প্রদীপ দা, এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। এই ময়দান আপনার তো আতুর ঘর, হ্যাঁ, প্রায় এখান থেকেই আপনার জন্ম। আপনার আজকে এই বিখ্যাত আপনার যে পরিচিতি, সেই পরিচিতি তো এই ময়দানকেই ঘিরেই। সে তো বটেই, সব ঘাসগুলো তো ডাকে প্রায় বলতে তার পারি। সঙ্গে আপনার পরিচয় চেনা। নিশ্চয়ই, ঘাস তো এই সবুজ, এই ময়দানের সবুজটাই তো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা কলকাতা। এবং আমাদের কৈশোরের ছেলে মেয়েদের, কিশোর কিশোরীদের, যুবকদের জন্য এটা একটা অদ্ভুত, তাদের গ্রোয়িং ফেজের একটা মস্ত বড় জিনিস। আপনি যখনই এই ময়দানে আসেন, যখনই এখান থেকে যান, আজ এত বছর হয়ে গেছে, 70 বছরের যুবক আমাদের প্রদীপ ব্যানার্জি। আপনার কি সেই নস্টালজিক সেই ফিলিংস, সেই পুরোনো দিনের কথাগুলো কি সবসময় মনে পড়ে না? মনে পড়ে, খুবই মনে পড়ে। যেমন ধরো, আমি অবশ্য 17 বছর বয়সে এখানে এসেছি, কলকাতা খেলতে এসেছি। জলপাইগুড়িতে জন্ম, বড় হয়েছি বিহারে, জামশেদপুরে, তারপরে বিহারের হয়ে খেলতে এসেছি। সেই জন্যই এত অল্প বয়সে ওই লেভেলের খেলা খেলতে পেয়েছি। আমার মনে আছে সব মাঠগুলোও আমার মুখস্থ হয়ে গেছে, কোন মাঠে প্রথম খেলেছিলাম। 1952 সালে কালীঘাটের সঙ্গে হেরে চলে গিয়েছিলাম ওই মোহনবাগান স্মল গ্রাউন্ড যা ছিল সেইটা। তখনকার মোহনবাগান স্মল গ্রাউন্ড ছিল এখন যেটা ইস্টবেঙ্গল এরিয়ান। এবং হ্যাঁ, এবং তার পরের বছরে সে বিরাট সুযোগ এসে গেল আমার জীবনে, বাংলার সঙ্গে খেলার, বাংলা বিহার খেলায়। এবং সেটাই বোধহয় আপনার জীবনের সেরা গোল। আপনি সম্প্রতি লিখেছেন যে আপনার জীবনের সেরা গোলটা হচ্ছে বাংলার বিরুদ্ধে বিহারের হয়ে। হ্যাঁ, কেননা অতখানি জায়গা কাভার করে অতগুলো লোককে, ক্রীড়াবিদকে টপকে, বিশেষ করে তারা তো এশিয়া খ্যাত ডিফেন্ডার সব, মহাবীর মিডফিল্ডার, মান্নাদা লেফট ব্যাক, অসাধারণ প্লেয়ার সব। তো তাদেরকে পরাস্ত করে যে গতিতে আমি গিয়েছিলাম, শেষ পর্যন্ত বলটাকে নিয়ে আমি কন্ট্রোল রাখতে পারবো কিনা আমার সন্দেহ ছিল, এত জোরে ছুটছে। সেই প্রথম প্রদীপ ব্যানার্জির জানি না, তবে অনেকেই বলেন যে হ্যাঁ, সেটা একটা অদ্ভুত। যারা সেদিনের খেলা দেখেছিলেন এখনও তারা বলেন যে আপনি মারাদোনার গোলটাকে নিয়ে এত কথা বললেন। আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, শিয়ার পোয়েট্রি, দিল্লিতে যখন করছিলাম। তো সেই শুনে অনেকে অবাক হয়েছিলেন। এ তো কবিতাই, এ তো মূর্ছনা সঙ্গীত। নিশ্চয়ই। তো ওই ধরনের যাওয়া, তো ওটা হয়ে যায়। আমার এখনও মনে আছে, লাস্টে যখন আমি মান্নাদাকে আউটসাইড ডজ করে বেরোচ্ছি, তখন আমার জন্য 10 ডিগ্রি অ্যাঙ্গেল, 10 ডিগ্রি বেশি অ্যাঙ্গেল নেই। তো আমি একটা শট করতাম আউটসাইড সোয়াব, ওটা ছোটো থেকেই মারি, বরদারাজের মতন গোলকিপার, বড় গোলকিপার, সেই জন্য হ্যাঁ একদম। উনি ফার্স্টবার থেকে ধরতে যেয়ে সরে এলেন, একটু জায়গা দিলেন, কেন উনি ভাবছে সেকেন্ড বারই মারবে, ওখানে হয় না। আমি মারলাম, ওই বলটা প্রচণ্ড গতিতে যেতে কার্ভ করলো, আউটসাইড সোয়াব করলো, করে উনি ব্যাক ড্রাইভ করলেন, বলটা তখন একবারে ঘুরে নেটের পেছনে চলে গেছে, এতখানি ঘুরলো বলটা। তো বহু গল্প আপনার আছে, কিন্তু একটা জিনিস বলুন, যে আপনি এত বছর ধরে খেলেছেন, এত সম্মান পেয়েছেন, গত বছরে যখন আপনাকে শতাব্দীর সেরা ফুটবলার পছন্দ করা হলো, সেইটা কি আপনার জীবনের একটা মানে শ্রেষ্ঠতম মুহূর্ত, যে এই স্বীকৃতি, নাকি তার থেকে আরো অনেক বেশি আনন্দঘন মুহূর্ত আপনার আছে? আমার অনেক মুহূর্তই আছে জীবনে, যেগুলো আমার মনে আছে। যেমন প্যারিসে যখন ফুটবলার, ও তো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিল অলিম্পিক্সে, এটা অলিম্পিক অস্কার বলা হয়। এখনো পর্যন্ত ভারতবর্ষে 3 জন মোটে পেয়েছেন সেই অ্যাওয়ার্ড। একজন হচ্ছেন বলবীর সিং, বলবীর দাদা হকির বলবীর দাদা নয়, ওয়েটলিফটার বলবীর সিং। দ্বিতীয় হচ্ছে বিজয় অমৃতরাজ, 3 নম্বর আমি। এটা দেয়া হয় একজন ক্রীড়াবিদ, তিনি কত বড় দক্ষ ক্রীড়াবিদ বা কত বড় কম্পিটিটর সেটা শুধু নয়, তিনি কত ভদ্র এবং তিনি খেলাটাকে কত সম্মানের সঙ্গে সে আইনগুলোকে প্রকৃত অর্থে স্পোর্টসম্যান। আমার সঙ্গে যেসব প্লেয়ার, কেন রোজওয়েল পেয়েছিলেন, আমার সঙ্গে পেয়েছিলেন টেনিসের রানী আমেরিকার, তো এরা সবাই বেস্ট জিমনাস্ট, কাছত্রিলোভা, যে কোনোদিন চ্যালেঞ্জ করেনি। কেন রোজওয়েল
পৃথিবীর সব টুর্নামেন্ট জিতেছেন জানো তুমি। হ্যাঁ। কোনো জায়গায় তিনি একবার চ্যালেঞ্জ করেননি আম্পায়ারকে বা জাজকে যে এটা কেন আমার এগেনস্টে ভুল দিলেন। রাইট। তো এই জিনিসগুলো সব কাউন্ট করে। অনেক গোল করেছি আমি, আমার দু জায়গায় আমি নিজেই যে বলেছিলাম ভিয়েতনামের সঙ্গে গোল, সাইড নেট ছুঁয়ে ঢুকে গেছে, বলটা গোল দিয়ে দিয়েছে রেফারি, কিন্তু আমার মনে হলো এটা অন্যায় হচ্ছে, কেন সাইড নেটটা এত জোরে গেছে, বলটা বৃষ্টি পড়ছিল, রেফারিও বুঝতে পারেনি। খেলাটা শুধু খেলা নয়, এটা জীবনের একটা নিশ্চয়ই অঙ্গ। প্রতীক এবং অঙ্গ, যে আমার যুব সমাজ কিশোর কিশোরীরা সেটা দেখছে এবং সেখান থেকে চরিত্রটা গঠন হচ্ছে। চরিত্র। এবং আমি যদি ও ধরনের জোচ্চুরির অ্যাডভান্টেজ নিই, হয়তো তখনকার জন্য আমি জিতে গেলাম। হ্যাঁ। যেমন একটা ঘটনা ঘটলো, রেল তখন প্রথম বছর টিম হয়েছে, তার আগে বাংলার হয়ে খেলতাম আমি, বাংলার হয়ে অধিনায়কতা করেছি। আসামে নগাঁয় আমরা দারুণভাবে বম্বেকে হায়দ্রাবাদকে হারিয়ে আমরা ট্রফি জিতে ফিরলাম। তারপরের বারেই রেল সৃষ্টি হলো। 1960-তে কেরালায় খেলা হচ্ছে, এই ম্যাচটা যদি আমরা জিতি কোয়ালিফাই করে যাব কোয়ার্টার ফাইনালে, সার্ভিসের সঙ্গে খেলা। আমি কাটিয়ে নিয়ে প্রায় 10-12 গজে ঢুকে পড়েছি, মানে পেনাল্টি বক্সের ঠিক টপে এসেছি, মারবো, থংরাজ গোলে দাঁড়িয়ে বিপক্ষে আমার বন্ধু এবং ভারতের আরেকজন ক্রীড়াবিদ, যে এশিয়ান অলস্টারের মধ্যে একজন শ্রেষ্ঠ প্লেয়ার হয়েছেন শতাব্দীর। হঠাৎ মমতাজ হোসেন মিডফিল্ডার, ও জানে আমি এত জোরে মারি, ও বলটাকে কন্ট্রোল করার জন্য নিজের শরীরটা দিয়ে দিল সামনে, আমার শটটা ডাইরেক্টলি ও সোলার প্লেক্সে লাগলো এবং একটা চিৎকার করে ও অজ্ঞান হয়ে গেল। বলটা উপরে উঠে সামনে পড়ছে, আমি বলটা টাচ করলে গোল, কিন্তু মরে যাচ্ছে, ও চোখ রোল করে গেছে, জিভটা বেরিয়ে আসছে যেমন। আমি আর না মেরে ওকে আমি অ্যাটেন্ড করলাম। সবাই সেদিন আমাকে, রেলের অনেক কর্মকর্তা বকাবকি করেছিলেন, হ্যাঁ, যে তোমার কোনো জ্ঞান নেই, যে ম্যাচটা জিতে যাই, ম্যাচটা 1-1 হয়ে গেল, ইউ শুড হ্যাভ গন ফর দ্য গোল, দেন কাম ফর দ্যাট ম্যান। কিন্তু আমার মনে হলো মমতাজ যদি মারা যায়, ওরমভাবে চোখটা ঘুরে গেল আর জিভটা বেরিয়ে আসছে, অপরাধী হয়ে থাকবেন সারা জীবন। আমার কাছে ওটা কোনো আনন্দের ব্যাপার নয়। তাহলে তো আমি অ্যাটেন্ড করেছিলাম ওকে। এই সবগুলো সব ফিফা কালেক্ট করে তারা করেছিলেন। কেন আমি আরও বলছি, আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে সৌম্য, তোমরা জানো, আর 5টা জনতার ছেলেদের মতনই মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্ট্রাগল করতে হয়েছে, হ্যাঁ, বহু কষ্ট করেছে। সেইখানে আমার জন্যে আমার দেশের ন্যাশনাল অ্যান্থাম বাজছে, সেটা যে আমার কাছে কত বড় জিনিস। হাই কমিশনার ছিলেন একজন মহিলা, তিনি যত কাঁদছেন আমি তত কাঁদছি, কেন আমার জন্য জনগণমন স্পেসিফিক্যালি বাজানো হচ্ছে। আমি তো কোনোদিন আশা করিনি, এতখানি আশা করিনি যে আমার জন্য আমার দেশের ন্যাশনাল অ্যান্থাম বাজানো হবে। আমার দলের জন্য হয়েছে, আমি তার সঙ্গে আছি, এশিয়ান গেমস জিতেছি, গোল্ড মেডেল পেয়েছি। তারপরে অনেক কিছুই আশা করেননি, কিন্তু আপনাকে আশাতীতভাবে জীবন আপনাকে দিয়েছে। প্রদীপ, আপনি তো আদ্যন্ত ঘটি, আপনি উত্তরবঙ্গের মানুষ, আপনার বাবা এদেশি, মা এদেশি, হ্যাঁ, অথচ আপনি মোহনবাগান খেললেন না, আপনি ইস্টবেঙ্গল খেলা, সেই অর্থেতে ঘটিদের আমি ছেড়েই দিচ্ছি। মানে আজকের দিনে দাঁড়িয়ে ঘটি মানেই মোহনবাগান, বাঙাল মানে ইস্টবেঙ্গল, এই যে ব্যাপারটা চলে এসেছে, মোহনবাগানের সমর্থকদের কিন্তু একটা বড় দুঃখ আছে যে প্রদীপ ব্যানার্জি আদ্যন্ত ঘটি হয়েও মোহনবাগানে খেললেন না। আমার সবচেয়ে ছোট ভাই গোপাল তো খেলেছে, তা খেলেছে, এগুলো প্রশ্ন আর কি, কাকতালীয় ব্যাপার। যেমন চুনি আদ্যন্ত বাঙাল, সারা জীবন মোহনবাগানে খেলে গেল, যেমন গোষ্ঠপাল বরাবর মোহনবাগানে খেলে গেছেন। তো এগুলো একটা ফ্যালাসি থেকেই। আপনার ভেতরে কি কোনো দুঃখবোধ, কোনো না, এক সময় দুঃখ হতো, কেননা আমার বন্ধুরা সব পূর্ববঙ্গের লোক, বরাবরই আমার পূর্ববঙ্গের লোকদের সঙ্গে খুব আলাপ। আমার জন্ম হয়েছে নর্থ বেঙ্গলে, যেখানে যত বর্ধিষ্ণু পরিবার বেশিরভাগই পূর্ববঙ্গের। আমার পরিবার, আমার বাবা, আমার ঠাকুরদা বা তাদের যারা আগের উত্তরসূরিরা ছিলেন, পূর্বসূরিরা, তারা সব পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন, রেয়ার ফ্যামিলি। তো ছোট থেকে মনে হতো, আমার বন্ধুরা সব বলতো, খ্যাপাতো। একবার একটা খেলায় 1949 না 50-তে, যে খেলা শুরুর সঙ্গে সঙ্গেই সালে দাদা অনিল দেকে কাটিয়ে নিয়ে গোল করে দিলেন। তো আমার এখনও মনে আছে, পূর্ববঙ্গের লোকদের মধ্যে, পশ্চিমবঙ্গের ছেলেদের মধ্যেও আছে ওরকম রসিকতা বোধ, পূর্ববঙ্গের লোকদের মধ্যে অদ্ভুত একটা রসিকতা বোধ আছে। তারা, আমি যখন যাচ্ছি রেডিওটা শুনতে ঢুকেছি, তখন তো রেডিও, স্কুল থেকে দৌড়ে এসে সাইকেল আর কল্পনা, এবং সেই পিয়ার্সেস ধরেটা কমেন্ট্রি করছেন। আমি তো সবাইকে এগুলো লক্ষ্য রাখি,
পিয়াসে ছুরিটা প্রায় কাঁদো কাঁদো সরে বলে, ইউ নো ইট ক্যান বি, ইটস জাস্ট ইম্পসিবল, ক্যান ইউ ইমাজিন, হ্যাভ স্কোর এ গোল ইন ফিউ সেকেন্ডস, সালে হ্যাজ স্কোর এ ব্রিলিয়েন্ট গোল, মোহনবাগান 0 ইস্টবেঙ্গল 1। তা আমার বন্ধুরা আমি যখন যাচ্ছি বলে, তগর রেডিও করো হইতে দেয় না, তার আগে গোল করে দিয়েছে, দেখছস? এইগুলো আমি বলতাম যে দেখ, এই যে করছিস আমি বড় হই, দাঁড়া আমি দেখবো তোদের। কিন্তু এমন সব কোইন্সিডেন্ট হলো যে মোহনবাগান যখন আমাকে নিয়ে এলো, গোসদা আমার খেলা দেখলেন, মোহনবাগান এসে 2টো গোল করলাম আমি সিউড়িতে। একটা বাচ্চা ছেলে, 16 বছরের ছেলে, ফার্স্ট ইয়ারে পড়ি, তখন সেকেন্ড ইয়ারে উঠছি, এটা হই হই ব্যাপার। সিউড়িতে আমরা হারিয়ে দিলাম মোহনবাগান ভেটারেনকে। ডিসেন গোলে ছিলেন, 2-1 সিনিয়র প্লেয়াররা ছিলেন যা রেগুলার, বাকি সবই পুরোনো দিনে, ওরা গ্রেট প্লেয়ার্স। কিন্তু কেউ আশা করেনি বা আশঙ্কা করেনি মোহনবাগান যে হারিয়ে দিতে পারে। সে তারপরে তো আমার ডাক এলো মোহনবাগান থেকে। তো মোহনবাগানে আসবো বলে ঠিক করেছি। আমি তখন স্কুল ছেড়ে, কলেজ ছেড়েছি, চাকরি ছেড়েছি, শোচনীয় অবস্থা। সেই অবস্থা মোহনবাগান আমাকে ইন্টারস্টেট সাইন করিয়ে আবার ভেঙ্কটেশ দাকে নিয়ে নিল। আর ভেঙ্কটেশ দা তখন ভারতের শুধু নয়, এশিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইঙ্গার। কিন্তু কি দুর্ভাগ্য, ভেঙ্কটেশ দা এলো, আমি সেই অভিমানে আর গেলাম না। আমার কলেজ গেল, আমার চাকরি, আমার সব গেল। তখন এরিয়ান ক্লাব এগিয়ে এসেছিল এবং সেই আমার মানে আমার প্রত্যয় শুরু হলো যে আমি মোহনবাগান ইস্টবেঙ্গল না খেলে রেল যখন আমার কাছে এলো যে এতেই খেলবো, বাবা বললেন যদি তোমার ক্ষমতা থাকে, শক্তি থাকে, ইউ প্রুভ ইট। এবং আপনি একমাত্র ভারতীয় সম্ভবত যে, ভারতীয় বলবো না, বাঙালিদের ভেতরে কলকাতা থেকে, যে মোহনবাগান খেলেনি, ইস্টবেঙ্গল খেলেনি, মোহামেডান স্পোর্টিং খেলেনি, কিন্তু আপনি দেশের ক্যাপ্টেন হয়েছেন। হ্যাঁ, ওটা একটা একমাত্র বিরল ঘটনা। হ্যাঁ, সম্ভবত প্রথম একমাত্র ভারতীয় অলিম্পিক ক্যাপ্টেন যিনি মোহনবাগান ইস্টবেঙ্গল মেহরাবান ছাড়া আর কোনোদিন হয়নি কখনো। সেটা আমার কাছে একটু শ্লাঘার ব্যাপার। তাই নয়, স্টার হয়ে গেছেন। পিকে ব্যানার্জি হ্যাজ বিকাম জানি না স্টার, এবং পিকে ব্যানার্জি আজকের দিকে এই 70 বছরের যুবক পিকে ব্যানার্জি, 70 হলো তো? হ্যাঁ, রানিং 69 ক্রস করেছে। 70 বছরের যুবক পিকে ব্যানার্জিকে বাদ দিয়ে আজকাল কলকাতার কোনো অনুষ্ঠান, কোনো পার্টি, কোনো মজলিস কেউ ভাবতে পারে না। সেটা বাঙালির কৃতিত্ব আমি বলবো, যে বঙ্গসন্তানও কৃতিত্ব, বাঙালিরাও আমাকে ভালোবাসেন। আচ্ছা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কত লক্ষ শব্দ আপনি খরচ করেন? বলা মুশকিল। এক এক সময় আমি ছোট বয়স থেকেই খুব কথা বলতাম, খালি খেলার দিন বাদ দিয়ে। যেদিন খেলার দিন থাকতো সেদিন আমি অটোমেটিক্যালি চুপ হয়ে যেতাম এবং খুব কনসেন্ট্রেট করতাম আমার দুর্বার বাসনা ভালো করব। এটা আমার ছোট থেকেই একটা চরিত্রের মধ্যে ঢুকে গেছে। ওটা বোধহয় বাবার কাছ থেকে পেয়েছি, যেটা করব ভালো করব, আই হ্যাভ টু বি দ্য বেস্ট। সেই জন্যে অনুশীলন চলতেই থাকে। এই যে ইচ্ছে করে অনুশীলন করছি তা নয়। যেমন 12 বছর বয়স থেকে আমি ভাবতাম আমি অলিম্পিক যাব, কোন ইভেন্টে যাব, কি করে যাব, তখন কোনো ধারণাই ছিল না। আপনাকে লোকজন কি বলে জানেন তো? কি বলে? শরৎচন্দ্রের পর অমর কথা শিল্পী, এত কথা আপনি বলেন। না, আমায় মারবে শরৎচন্দ্র, মানে আমি বিশ্বাস করি শ্মশান থেকে উঠে এসে আমায় পেটাবেন, বলবেন কি দুরবস্থা। কেননা বীরেন ভদ্রদা একবার বলেছিল, বলে প্রদীপ তুমি মা সরস্বতী উদ্বোধন করতে এসেছো। আমরা বীরেনদা কি বলবো, বলুন মা সরস্বতীর দুর্ভাগ্য, দেশে আমার মতো মূর্খকে নিয়ে সরস্বতীর উদ্বোধন করাচ্ছে। মা দুর্গার উদ্বোধন করতে গেলে মা দুর্গা তো প্রায়শই বলে যে তুই খারাপ কথা বলেই বলেন, হ্যাঁ, হকার বকার দিয়ে, যে তোকে আগে মারবো না ওষুধটাকে আগে মারবো। হ্যাঁ, এত বড় অপদার্থ। এগুলো কিন্তু সবাই জানে, আমাদের দর্শকরা, আপনার বিনয়। কিন্তু ঘটনা হচ্ছে আপনার একটা এত ভ্যারিড ইন্টারেস্ট আছে, আপনার ইন্টারেস্টের কোনো সীমা পরিসীমা নেই। আপনি ফুটবল বাদ দিয়ে, ক্রিকেট বাদ দিয়ে, অ্যাথলেটিক্স মানে খেলার জগৎ সমস্ত কিছু বাদ দিয়ে আপনি সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, এমন কিছু নেই এই সূর্যের নিচের পৃথিবীতে যা আপনি জানেন না। না না, তা না, ওটা তোমরা একটু বেশি প্রত্যাশা করছো। একদমই না। তবে আমার দুর্বার আকাঙ্ক্ষা জানবার, কেননা পড়াশুনো বেশি করা হয়নি তো, ইন্টারমিডিয়েট সায়েন্স পড়তে পড়তে আমায় ছেড়ে আসতে হচ্ছে জীবিকার জন্যে। এমন অবস্থায় আমার পরিবার পড়ে গেল, কেন আমার 2 দাদা, আমার জেঠতো তো 2 দাদারা, যারা একসঙ্গে আমরা মানুষ হয়েছি, তখন দাদাই বলতাম বাঙালির সর্বনাশ হয়ে গেল বা ভারতবর্ষের ছেলে মেয়েদের যেদিন ভাইরা কাজিন হয়ে গেল, সেটাই বোধহয় সর্বনাশ হলো। অন্তত বাঙালি মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে যেদিন দাদা দিদি থেকে তারা কাজিন হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তো সেই সময় আমার মনে আছে যে এইসব জিনিসগুলো
আমাদের জীবনেই চলতেই থাকে, বিরাট কিছু ব্যাপার নয়, এগুলো সবাই আমরা প্রতিনিয়ত ভাবছি বা চলছে। কিন্তু আমি দেখেছি আপনি রাতের পর রাত জেগে আপনি ডোভারলাইন মিউজিক কনফারেন্স করেছেন। আমার বিরাট শখ গান, এবং আপনি উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ পর্যন্ত বলে দিতে পারেন যে কোনটা কি রাগ। কিছু কিছু পারি, কেননা ছোট বয়সে সেটা দর্শকদের কাছে আজকে প্রথম একবারে অ্যাকসেপ্ট করছি যে ছোট বয়সে 7-8 বছর বয়সে আমার বাবা মারা হয়তো ভাবতেন একদিন আমি ভালো সঙ্গীতজ্ঞ হব। আমার গলায় সুর ছিল, তো সেই পরেশ বন্দ্যোপাধ্যায় ছাত্র রবীন চট্টোপাধ্যায়, মানে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হচ্ছেন পরেশ বন্দ্যোপাধ্যায়, জামশেদপুরে সেই নাড়া বেঁধে সঙ্গীত শুরু করেছিলাম। কিন্তু কিছু হয়নি, তার কারণ হচ্ছে এর জন্য যে নিষ্ঠা দরকার, এর জন্য যে পরিশ্রম দরকার, এর জন্য যে তিতিক্ষা দরকার, এর জন্য যে অনুশীলন দরকার, ফুটবল সর্বনাশ করে দিল। সকাল থেকে রাত অবধি খেলতাম, কি করবো বল। বাবা অফিসে বেরিয়ে গেলে স্কুলতে যেই এলো কোনো রকমের বইগুলো ফেলে, ঠাকুমা মা চিৎকার করছে একটা রুটি খেয়ে যা, তাও ছেড়ে দিয়ে, কারণ মাঠ অন্য লোকে নিয়ে নেবে। ছোট বয়সে 12-13 বছর 14 বছরের ছেলেরা আমাদের তখন, আর বর্ষা নেমে গেলে হয়ে গেল, আর বল ফেটে গেলেই সর্বনাশ, তখন কাবাডি খেলতে হবে, আর তো দ্বিতীয় কিছু নেই। তা সত্ত্বেও এই প্রদীপ ব্যানার্জি এখনো যে কোনো উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে গিয়ে কিন্তু বলে দিতে পারবেন কোনটা ভীমপলশ্রী, কোনটা ছায়ানট, কোনটা দেশ, কোনটা বেহাগ, কোনটা ভৈরব। প্রদীপদার জীবনের বহুবিধ নানাবিধ ইন্টারেস্টের কথা, আগ্রহের কথা বলছিলাম। খেলাধুলো তো রয়েছে, তার বাইরে রয়েছে শিল্প, সাহিত্য, সঙ্গীত। এই যে সঙ্গীতের কথা বলছিলে, হঠাৎ আমার মনে পড়ে গেল একটা বহু পুরনো গান, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী মহাশয়ের, সেদিন শুনছিলাম, ছায়ানট, যেমন ভাষা তেমনি মিষ্টি সুর। সুর নয়ে বুকে পাখি মোরায় ফিরে যায়, ফিরে যায়, তোরে না হেরিলে আকাশের চাঁদ অকালে ঝরিয়া যায়, সুর নয়ে বুকে পাখি মো। তো এটা তো তোমার ওই আউটসাইড ডজ ইনসাইড ডজের মতনই, এত সুন্দর তুমি এই টুকরোটা দিলে। না, পাখি মোর ফিরে আয়, ফিরে আয়, সে অপূর্ব গান, যেমন কম্পোজিশন তেমন ওদের সুর। আর ওরা তো তখন ওই টিভি বা রেডিওর জন্য গাইতেন না, ওরা গলা ছেড়ে গান গাইতেন। সে অপূর্ব গান, আমার মানে মন ভরে যায়। এত যন্ত্র থাকতো না, একটা হারমোনিয়াম, একটা তবলা, ব্যাস। বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়ের ওই গান, ওই জয়জয়ন্তী, আর ওই আর তুলনা নেই, মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু এই যে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে প্রদীপদার ফুটবলের, তো একজন তো ফুটবলের সব দিকে তো আর এক্সেল করতে পারে না, কিন্তু প্রদীপদা এমনই একজন মানুষ, আপনি প্রদীপদা, যে আপনি ফুটবল খেলেছেন টপ লেভেল, আপনি ফুটবলের কোচিং করেছেন টপ লেভেল, ভারতের বোধহয় অন্যতম সফল কোচ ক্লাব ফুটবলের, এবং আপনি ফুটবলের ধারা বিবরণী দিয়েছেন। আমার ভালো লাগে, ক্ষেত্রেই আপনি কিন্তু 1 নম্বর। তা বলতে পারি না, তবে আমার খুব ভালো লাগে। আমি এটাই বারে বলি যে আমি খেলার একজন খুব মনোযোগী ছাত্র, এটা বলতে পারো তুমি। সেই জন্য সেটাই বলি, দ্য ফাইনেস্ট পসিবল মেবি আই হ্যাভ ট্রাইড টু বি, আই ডোন্ট নো বাট ওয়েল আই থিঙ্ক আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড টু বি এ গুড স্টুডেন্ট অলওয়েজ। এনিওয়ে, যা বলছিলাম যে খেলাটা তো আমার জীবনের প্রতি মুহূর্তে তার বহিঃপ্রকাশ। খেলাই আমাকে এত কিছু শিখিয়েছে, মানুষের সঙ্গে ব্যবহার, কথা বলা, সমাজ। হ্যাঁ বলো। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ, আপনার কমেন্ট্রিটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে যে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে ফুটবল খেলা এবং একটা হচ্ছে ফুটবলের কোচিং। হ্যাঁ, এইখানটায় কিন্তু একটা অদ্ভুত রেষারেষি, হয়তো ইগো ক্ল্যাশ আপনার আছে খেলোয়াড় জীবনে আপনার সঙ্গে চুনি গোস্বামীর, এবং কোচিং জীবনে আপনার সঙ্গে অমল দত্ত। ওগুলো তো থাকবেই, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো একটা মানুষের স্বাভাবিক। এটা কি আপনারা সেই তখন থেকে আপনি খুব সফল মার্কেটিং ম্যান হিসেবে আপনি নিজেকে তুলে ধরেছেন? না না না, এগুলো মানে বিতর্ক সৃষ্টি হলে আপনি থাকবেন, বিতর্কই আপনাকে জিয়ে রেখে দেবে। ব্যাপার হচ্ছে যে তুমি যখন আলোচনার মধ্যে থাকবে, হ্যাঁ, তুমি যখন কোনো জিনিস নিয়ে উন্নতি করছো, তো পিয়ার্সরাও তো উন্নতি করতে চায় পাশাপাশি, সেখানে প্রত্যেকে শ্রেষ্ঠটা করতে চায়। এবং আমার আর চুনির মধ্যে মোহনবাগান, ব্যাক বাই মোহনবাগান অ্যান্ড দেয়ার সাপোর্টার্স, আর আমার তো সাপোর্টার বলতে কিছুই নেই। অনেক সময় রেলের খেলায় দেখেছি
5টা লোক হঠাৎ 5টা লোক, শুধু তাই নয় যে হঠাৎ দেখি গালাগালি করছে, তাকে দেখি আমাদের রেলের লোক, কারণ রেলের যারা তারা বেশিরভাগ মোহনবাগান স্মল সাপোর্টার, সুতরাং সেইভাবে ভাগ হয়ে যেত। তো আমার তার জন্য কোনো এ নেই। আমরা দুজনের ভেতরে একটা ইগোর একটা ব্যাপার আছে, এটা আপনি কতটা স্বীকার করবেন জানি না, কিন্তু আমরা জানি, এবং একটা অদ্ভুত একটা রেষারেষি আছে না, কিন্তু তাতে কোনো প্রফেশনাল, কিন্তু তাতে কোনো মিননেস নেই। আমরা আমি তো ছোট করি না, আমি কেউ কাউকে ছোট করি না। আমরা এটা কারণটা কি? এটা আপনাদের ভেতরে কি শ্রেষ্ঠত্বের লড়াই, কে বড় কে রাচুনি? সে হতে পারে, সেটা একটা আছে নিশ্চয়ই, কিন্তু অনেকটাই মিডিয়া তৈরি করা এগুলো। এটা একটা অদ্ভুত জিনিস, মিডিয়া একটা সুযোগ পেয়ে তৈরি করতে থাকে, যেমন তৈরি করেই চলেছে। দেখতে পাচ্ছ সৌরভ এবং চ্যাপেলকে নিয়ে, এবং কত রকমের গল্প বার করছে, যত রকমের কল্পনা, সেগুলো পরিকল্পনা হলো কল্পনা। সৌরভের ব্যাপারটা আমি পরে আসছি, কিন্তু এই চুনিদার সঙ্গে বা অমলদার সঙ্গে আপনার এই রেষারেষি এটা কবে থেকে শুরু? সে তো প্রথম থেকেই চলছে তো এভাবে, কিন্তু একসঙ্গে খেলেছি, সেখানে কেউ বুঝতে পারেনি যে আমার সঙ্গে চুনির মধ্যে কোনো ইগো ক্লাশ আছে, বা ও আমাকে বলবে না, কোনোদিন রিফ্লেক্টেড হবে না। কারণ আমাদের কাছে ইন্টারেস্টটা হচ্ছে জাতীয় দল, জাতীয় দলের জয়লাভ, সেটাই আমাদের শেষ কথা। সেখানে আমাদের নিজেদের যা কিছু মানে নিজেদের ব্যক্তিগত ইগো বা সেই মাঠের বাইরে, সেখানে নিয়ে কোনো ব্যাপার হয়েছে। আপনি রাইট উইং দিয়ে যাচ্ছেন, চুনিদা এমন একটা জায়গায় পজিশনে এসেছে যেখানে বলটা তাকে দিলে সে গোল করবে, কিন্তু আপনি তাকে না দিয়ে আপনি গোল করার চেষ্টা করেন। না, আমি জীবনে করিনি এই জিনিস। আমি কখনো, কোনো লোক বলতে পারবে না যে আমি ওরকম সেলফিশলি বিহেভ করেছি। তবে একটা জিনিস, অনেক সময় সেলফিশলি বিহেভ করে বড় বড় স্ট্রাইকাররা, কেন সে বুঝতে পারে আমি ওই জায়গা থেকে বলটাকে গোলে অনেক ভালো রাখতে পারবো, আমার অ্যাকিউরেসি, আমি যে পজিশন রয়েছে, আমার ডিফেন্স যতখানি দূরে আছে, সেইখানে অনেক সময় একটু সেলফিশলি বিহেভ করে স্ট্রাইকাররা বা উইঙ্গাররা বা যারা গোল করবে, গোল গেটাররা। সেখানে কখনো কখনো মনে হতে পারে সে বলটা যদি গোল না হয়। আপনি তো বেশিরভাগ বল তৈরি করে দিয়েছেন অন্যদের, আমার কাজ উইং থেকে খেলা। তো সেই বলতে একটা কথা মনে পড়ে গেল, ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ ফরওয়ার্ড উইঙ্গার সামাদ সাহেবের কথা। ঢাকায় আমি কোয়াড্রাঙ্গুলার খেলতে গেছি, 18 বছরের ছেলে, তো ওটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। 3টে ম্যাচে 5 গোল করেছিলাম। কোনোদিন আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো উইঙ্গার 3টে ম্যাচে 5 গোল করে দেশকে জেতাবার ব্যাপারে বড় ভূমিকা নিচ্ছে, এ দেখা যায় না। তো আমি প্রথম দিন শ্রীলঙ্কার সঙ্গে 2টো গোল করেছিলাম। সেই দেখে একজন 6 ফিট 3 ইঞ্চি ভদ্রলোক, দাড়ি গোঁপ পাকা, আমার সঙ্গে দেখা করতে এলেন। আরেকজন চাবি ভদ্রলোক, আরেকজন খুব স্মার্টস একদম। তো তারা 3জনই একসময় মোহনবাগানের বিখ্যাত প্লেয়ার। হ্যাঁ, সেই মেহমারান স্পোর্টিংয়ে এরিয়ান ক্লাবের সেন্টার হাফ খেলতেন নাসিম চাচা, গোলগাল চাবি পান খাওয়া লোকটি। আর যিনি সেই বিরাট চেহারা, এসেই প্রথমে বলল বদতমিজ। আমি তো অবাক হয়ে গেছি, আমি বিহারের ছেলে, আমি তো ভাষা সবই বুঝি। শরম নেই আতা তেরে কো। আমি ভয়ে অস্থির হয়ে গেলাম, কি বলছেন, কিন্তু চেনা চেনা মনে হচ্ছে, আমি এ করতে পারছি না। শাহবাগ হোটেলে बोले शर्म नहीं आते हो, तुम्हारे को एक शॉट में 2 गोल मिलेगा? हम तो नहीं सर, समझ नहीं पा रहे आप क्या कह रहे हैं। बोले इतना जोर शॉट ले रहा था, बार में लगा 3-3 बॉल, उसको अगर बैक पास करता गोल बन जाता। शर्म नहीं आता क्या, किसको बता रहा है आपका ताकत कितना है पैर का? हमरा सर माफ कीजिएगा, मैं 2 गोल तो किया, अब 2 गोल किए हैं, हो सकता था वो 5 গোল होता टीम का लिए। জীবনে একটা শিক্ষা, ওটা শিক্ষা যে এক শটে 2 গোল হয় না। আর জীবনে আমি ওরকমভাবে চেষ্টা করিনি, কিন্তু ওই শিক্ষাগুলো তো দরকার। ও তো মেসিয়া, মানে আমাদের কাছে দেবদূত, ফুটবলের দেবদূত যেন। তারপরে উনি যখন জানতে পারলেন আমি রেলে খেলি, কি আনন্দ ওনার, রোজ আসতেন আমার সঙ্গে গল্প করতে। এবং বাগাদা বলেছিলেন উনি নাকি ইচ্ছে করলেই গোল করতে পারতেন। আমি সেও জিজ্ঞেস করেছিলাম, স্যার আপ जभी चाहते थे, जब मर्जी आप गोल कर सकते थे? बोले कौन बोला ये बकवास है, कौन कहा है ये? बोला बागादा, बाघा का फुटबल खेल, वो तो लड़ाई करता था, वो तो खाली है। আর অমল দত্তের ব্যাপারটা একটা অদ্ভুত। অমল দত্ত সম্বন্ধে আমার চেয়ে ভালো খুব কম লোকই বলে, অন্তত আমি মনে করি। একজন অমল দত্তর গল্প শুনতে গেলে আমাদের এই অল্প 1 মিনিট 2 মিনিট সময় হবে না, আমরা তাহলে একটু পরে শুনি। আচ্ছা ঠিক আছে। প্রদীপদা, অমল দত্ত তো একজন সফল কোচ, এবং অমল দত্তর সঙ্গে আপনার রেষারেষিটা কিন্তু একটা অন্য মাত্রায় চলে গেছে। চুরি গোস্বামীর সঙ্গে যে পর্যায়ে যায়নি, কিন্তু প্রায়শই ওটা এমন একটা পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে যেন একজন আরেকজনকে বিলো দ্য বেল্ট হিট করছে। না, আমার তরফ থেকে বিলো দ্য বেল্ট হিট কি কখনো দেখেছো? না, সেটা খুব একটা দেখা যায়নি। কেননা এটাও আমার বরাবর মনে থাকে যে একটা পরিশীলিত কথাবার্তা বলাই প্রয়োজন। কারণ আমরা সব ম্যাচিওর্ড লোক, জীবনে অনেক ওঠাই পড়তাই দেখেছি,
তারপরে এগিয়ে আসা তো। কিন্তু কতগুলো ক্ষেত্রে এমন হয়েছে যেগুলো অদ্ভুত, একতরফা। এতে ইদানিং একটা কাগজে শুনলাম অমলবাবু লিখেছেন যে আমাকে যেখানেই পাবে সেখানেই নাকি গালাগাল করবে। তো ঠিক আছে, সে তো নিজের কালচারটারই প্রকাশ হবে। অমল দত্ত কিন্তু ভালো কোচ, ভদ্রলোকের ভালো অ্যাটেনমেন্ট আছে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি ছাড়া খুব কম লোকই করে, যে পড়াশুনো আছে, স্টাডি আছে, খেলাটাকে নিয়ে সারাক্ষণ সময় যাপন করে। কিন্তু ওর কোথায় একটা মাথার মধ্যে আমার মনে হয় একটা ডিসিপ্লিনের অভাব আছে। যেমন চাকরি কোথায় করতে পারেনি, কেননা প্রত্যেক জায়গায় একটা কন্ডাক্ট রুলস থাকে। তো এই কন্ডাক্ট রুলসের ক্ষেত্রে তুমি দেখতে পাবে প্রতি ক্ষেত্রে ক্লাব থেকে শুরু করে ক্লার্কের কাজ করেছেন উনি, তার উপরে কখনো পাননি, করতে পারেনি। তার কারণ হচ্ছে ইউ হ্যাভ টু মেনটেন সার্টেন ডেকোরাম অ্যান্ড ডিসিপ্লিন। সেইখানে আমার মনে হয় একটু খামতি রয়েছে। তাছাড়া এমন কি হতে পারে প্রদীপ দা, যে উনি সবসময় একজন কাল্পনিক প্রতিদ্বন্দ্বী তৈরি করে নেন ফর হিজ ওন সাকসেস? না, যে প্রদীপ আমার প্রতিদ্বন্দ্বী, প্রদীপ আমার রয়েছে। আমি আসলে আমরা একসঙ্গে খেলেছি, আমি বয়সে ছোট অমল দাসে, এবং হ্যাঁ এরিয়ানে আমি প্রথম বছর খেলি, এবং ভদ্রলোক তখন আপ্রাণ চেষ্টা করতেন তার খেলায়। এমনি খেলা মানে ইন্ডিয়ান প্লেয়ার্সদের তুলনায় স্কিল টিল ভালোই ছিল, বাট হি ওয়াজ স্লোয়ার ইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা আর কিছু করার ছিল না। কিন্তু ফুটবল বুদ্ধি ছিল, তখনই প্রচুর চেষ্টা অনুশীলন, আমার ভালো লাগতো দেখে। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতা করা মানেই যে লোককে খাটো করতে হবে, এ আমি কখনো ভাবিনি। কারণ আমি একটা আনফেয়ার জিনিস আমি কখনো ভাবতে পারি না। একটা লোককে পেছন থেকে দড়াম করে মেরে দিলাম, আমি সে চরিত্রের লোক নই। এবং আমি চেষ্টা করেছি যতখানি সম্ভব ভদ্রতা বজায় করা যায়। কিন্তু ওই তো কবির ভাষায় আর কি, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। তো তাই সে ক্লাবের কর্মকর্তারা কী ভাবনা, দেখো প্রতি জায়গাতেই অসুবিধা হয়। এখনো ধরো সেন্সার করে দিয়েছে ক্লাব, তো তুমি আমার কথা ভাবো, যে আমার কথা ভাবো যে কোন ক্লাব, কোন ন্যাশনাল টিম, কোন স্কুল, কে আমাকে বলেছে যে তুমি কথা বলবে না? তো সেটাকে প্রত্যেকের কথাটা ভাবতে হয়। কর্মকর্তা কর্মকর্তার কাজ করবে, কোচ কোচের কাজ করবে, প্লেয়ার্সরা প্লেয়ার্সদের কাজ করবে। দে আর ব্লাডি ওয়েল পেড ফর দ্যাট। সব সময় মেনে চলেছেন আমি সারা জীবনই। আপনি ধরুন কোচিং আপনি শুরু করেছেন একদম ছোট থেকে, শিলংয়ে আপনি কোচিং করেছেন, স্কুল টিমকে কোচিং করে, এক বছরে টাটা একাডেমিতে আপনি গিয়েছেন। আমি সেটাই বলি, 1978 সালে মোহনবাগান ট্রিপল ক্রাউন পেয়েছে এককভাবে। ইসমল একটা ম্যাচ জয়েন্টলি উইনার ছিলাম 1972। আমার অভিজ্ঞতা, আমি একা করিনি, আমার টিম ওরকম ব্রিলিয়েন্ট ছিল, আমি তৈরি করেছি। যেমন লোকে বলে যে মশায় উমুকে বড় প্লেয়ারদের বাদ দিয়ে কোচিং করান, অনেক সময় সত্যজিৎ বাবু, হ্যাঁ উনি বড় প্লেয়ারদের নিয়ে কোচিং করেন, আর কেউ বলেন বড় প্লেয়ারদের বাদ দিয়ে। এখানে তো প্রবলেম আছে, বড় প্লেয়ার হ্যান্ডেল করা তো সহজ ব্যাপার নয়, তখন অসম্ভব ইগোর লড়াই হয়। আপনার যদি ফুটবল কেরিয়ার, আপনার প্লেইং কেরিয়ার এবং কোচিং কেরিয়ার দুটোকে যদি পাশাপাশি আপনি রাখেন, আপনার সাফল্য কোনটাতে বেশি? আপনার নাম অবশ্যই হয়েছে ফুটবল খেলে, ফুটবল কোচিং করে আমার যা নাম হয়েছে, কিন্তু ফুটবল খেলে আমার অত সুনাম হয়নি। কিন্তু আমি মাচ বেটার প্লেয়ার, কিন্তু আমি নিজেকে মনে করি অ্যাজ আ প্লেয়ার আই ওয়াজ মাচ মোর সুপিরিয়ার। অ্যাজ এ কোচ আমি রিজনেবল গুড করতে পেরেছি। অ্যাজ এ কমেন্টেটর আমি জানি না, তোমরা বলতে পারো। তবে অ্যাজ এ প্লেয়ার আপনি তো ডেফিনেটলি, আমার জীবনে অ্যাজ এ প্লেয়ার আই কুড ডু ইভেন মাচ বেটার দ্যান দিস। আমি যদি তখন সুযোগ থাকতো, বিদেশে যেতে পারতাম বা আমাদের এরকম থাকতো, তাহলে আমি অনেক বড় কিছু করতে পারতাম। এমনকি প্রফেশনালরা নেমন্তন্ন করেছিলেন। ফরমোজা যখন প্রথম প্রফেশনাল টিম করলো তাইপে থেকে, তারা আমায় নেমন্তন্ন করেছিল, এবং রেলওয়ে অর্গানাইজেশন সেটা নিয়ে একদম বলেছেন এ নিয়ে কোনো রকমের চলবে না, কথাবার্তা বলবে না, চাকরি ছেড়ে তোমায় যেতে হতে পারে, তুমি চলে যাবে তাহলে। কিন্তু প্রফেশনালি খেলতে গেলে আর অ্যামেচার খেলা হবে না। যেমন অলিম্পিক্সের পরে আমরা কখনো ওয়ার্ল্ড কাপের জন্য কেউ ভাবিনি, আমরা এশিয়ান চ্যাম্পিয়ন, কিন্তু আমাদের জীবনে আমরা সাফার করলাম যখন এশিয়ান চ্যাম্পিয়ন অতি সহজে না হলেও চেষ্টা করে আমরা কোয়ালিফাই করে যেতাম ওয়ার্ল্ড কাপে। এবং যেমন লোকে বারে বারে বলে যে মশাই ক্রিকেটে সব জেতে, আপনারা কিছুই জেতেন না। সব জেতে না, নিজের মাঠে অনেকগুলো ভালো জেতে। এখন আমরা ক্রমশ পিছিয়ে গেছি। আপনার এ নিয়ে তো বহু বিতর্ক হয়েছে, বহু পরামর্শ আপনি বহু জায়গায় দিয়েছেন। 5টা জিনিস যদি আপনাকে বলা হয় করতে, আপনি এই অ্যাট দ্য এজ অফ 70 আপনি একটা জাতীয় একটা দল এমনভাবে আপনি কি তৈরি করতে পারবেন যারা আগামী 12 বছরের
স্বপ্নটাকে সামনে রেখে তারা পৃথিবীতে অন্তত প্রথম 20 জন বা 25 জন বা 50 জনের মধ্যে আসতে পারবে? হ্যাঁ পারে। কি করতে হবে তাহলে? 5টা, আমাদের তো সময় বেশি নেই। সব জিনিসই মুশকিল আছে, যেমন আইডেন্টিফিকেশন করা হয়নি প্রিডমিনেন্ট খেলায় ফুটবলে কোথায় কোথায় পকেট আছে। যেমন চায়না করেছিল, আইডেন্টিফাই করেছিল তাদের শরীরের ভিত্তিক ব্যাপার নিয়ে এবং কোন কোন খেলায় তারা যোগ্য হতে পারে। যেমন তারা দেখেছিল শর্ট হাইটের চাইনিজরা, মঙ্গোলিয়ানরা, দে আর ভেরি কুইক ইন স্কোয়ার মুভমেন্টস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সবই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওরা কিন্তু ফুটবলে কখনো বিশেষ কিছু কেন না, ফরওয়ার্ড মুভমেন্ট এন্ড বিগ বডি। আজকে চায়না আসছে, কোরিয়া উন্নতি করে ফেলেছে, লোকে টেলিভিশন দেখে বুঝতে পারেন না ওদের ছেলে মেয়েদের স্বাস্থ্য কি। আমার যারা খেলতে আসে শহরের মধ্যবিত্ত ছেলেরা তো মুখ তুলে নিয়েছে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, আইটি ফেমাস হবে, ম্যানেজমেন্টের বড় সাহেব হবে, সেই জন্য ছুটছে। তুমি ভাবো বাইচুংকে ওই ফার্ডিনান একটা ট্যাকল করে যদি 6 ফিট 4 ইঞ্চি, বাইচুং লাফিয়ে ওর মাথার উপর থেকে বল নিতে পারবে না। আমার বেস্ট প্লেয়ার তো একটা ট্যাকল করে পা খুলে নেবে, এতখানি ফোর্স অ্যাপ্লাই করে। তো সেই ধরনের ছেলে নেই, কিন্তু আমরা বললেই আমাকে লোকে বলে দরমশায়, খালি উল্টাপাল্টা কথা। গান মারাদোনা কি 6 ফিট 5 ইঞ্চি? মারাদোনা 5 ফিট 5 ইঞ্চি, 66 কেজি বডি ওয়েট, তার সেন্টার অফ গ্র্যাভিটি সো লো, একটা 6 ফিট 2 ইঞ্চি লোক তাকে ধাক্কা মারলে সে শোল্ডারটা ছিটকে পড়ে যাবে, সে কেন লো টু দ্য গ্রাউন্ড। আমার মুশকিল লাগে যখন দেখি যে আমরা মানুষরা বুঝি না সেন্টার অফ গ্র্যাভিটি কী জিনিস। জন্তুরা, একটা গরুর সঙ্গে ষাঁড়ের লড়াই দেখেছো? দেখবে ষাঁড়টা অজান্তে, সে একটা জন্তু, তার মস্তিষ্ক অত ভালো কাজ করে না, পাটা ফাঁক করে দেয়, সেন্টার অফ গ্র্যাভিটিটা লো হয়ে যায়, তাতে লড়াইটা অনেক ভালো করতে পারে। তো এই জন্তুদের কাছ থেকেও শিখতে হবে, প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হবে। তার মানে বলতে চাচ্ছেন যে সায়েন্সকে অবলম্বন করে আজকে ভারত এগিয়ে যাওয়ার উচিত পারে। আমি তোমাকে বলছি শনি গোস্বামী বালরাম, লোকে আমাকে বলতো বসা এরকম রোগা ভোগা 55 কেজি 60 কেজির নিচে বডি ওয়েট, 5 ফিট 8.5 9 ইঞ্চি, কী করে এত ভালো খেলতে? তাদের টেকনিক্যাল স্কিল ওয়াজ সো সুপিরিয়ার যে বলরাম বা চুনি একটা ট্র্যাপের সঙ্গে দুটো লোককে কাটিয়ে নেবে। এটাই হচ্ছে প্রদীপ ব্যানার্জির কেন বড় কোচ, কেন বড় খেলোয়াড়, এটাই হচ্ছে কারণ, ওরা চিন্তা, ফুটবল চিন্তাটা। এবং সেই জন্যই বলেছিলাম ইউ আর পারহাপস দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য গেম। প্রদীপ ব্যানার্জি তো খেলোয়াড়, সব কিছুই আছে, তার খেলার জীবনের বাইরে তো একটা জীবন আছে, একটা নিজস্ব চিন্তাভাবনা আছে, দেশ আছে। আপনি এখন অ্যাট দিস এজ আপনার চিন্তাভাবনা কোন খাতে এগোচ্ছে? পরিষ্কার কথা বলি, আমি প্রায় 86 সাল থেকে জাতীয় দলের কোচিং ছেড়ে দিয়েছি। আমি ক্লাব কোচিং লাস্ট 99 অবধি করেছি, 97 থেকে 99, তারপরে আর করি না। কেন, আমি 86 সাল থেকে দেখে নিয়েছি আমাদের কি ডিফেক্টস আছে। আমার ছেলেদের তৈরি করতে হবে, সেই লেভেলের ফুটবল তৈরি করতে হবে, সে সাইজের ছেলে আনতে হবে, বিশেষ করে গোলকিপার, একটা স্টপার, একটা সেন্টার ফরওয়ার্ড, একটা মিডফিল্ডার 6 ফিট প্লাস চাই, সবাই 6 ফিট হতে হবে, এর কোনো মানে নেই। কিন্তু এইগুলো মাস্ট, তাছাড়া আমরা সামাল দিতে পারবো না। কারণ এরিয়াল বলে 33% গোল হয় এরিয়াল বলে, তো সেইগুলো 33% তো আমাদের হাতের বাইরে চলে গেল। এবং সর্বোপরি ফুটবল সেন্স, সেটা একটা অদ্ভুত রেয়ার জিনিস, প্রত্যেক খেলারই একটা ইন্টেলিজেন্স থাকে। তো আমি এখন করি যত জনহিতকর কাজ আছে, ব্লাড ডোনেশন, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, জেরন্টোলজি, ডেফ অ্যান্ড ডাম্ব, ডেস্টিটিউট, ডিসেবল, ব্লাইন্ড, ক্যান্সার পেশেন্টস, যদি কেউ আসেন আমি সাধ্য মতন চেষ্টা করি। আমি তাদের সঙ্গে হাঁটি বা তাদের কোনো কাজে লাগতে পারি, ছেলেদের সঙ্গে কথা বলি, মেয়েদের সঙ্গে কথা বলি, হয়তো 2 দিন বাদে সে আর থাকবে না, কিন্তু তাদের সঙ্গে আমি কথা বলি, সোশ্যাল অ্যাওয়ারনেস। কেন, আমার সমাজ এই তো আমার দেশ, কাকে আমি করব, কাকে ছোট করব? আর গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় সব কিছু করা, এত বড় একটা 120 কোটির সমাজকে অসম্ভব সবাইকে সব কিছু দেওয়া। তবুও তার মধ্যে তাদের সচেতন করতে হবে, বিশেষ করে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য তাদের ভালো করতেই হবে, তাহলে আমরা পারব। আপনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে এই তো আমাদের দেশ, কিন্তু আমরা কি প্রায়শই, বিশেষ করে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা কি দেশ ভারতের থেকে অনেক বেশি বাঙালি হয়ে গেছি? আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গটা তুলতে চাইছি। না, ওটা একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত সেন্টিমেন্ট দেখছি যে দেশ কেড়ে যাক, চুলোই যাক, আমাদের সৌরভ যাতে। সৌরভকে আমি ভীষণ ভালোবাসি, অত্যন্ত, আমরা এবং সবাই ভালোবাসি, কিন্তু সৌরভ অত দুর্বল ছেলে নয় যেটা ভুল করছে লোকে। সবাই ভাবছে সৌরভ, আমি লক্ষ্য করেছি, এবং আমি কলকাতার বাইরে যেখানে গেছি, পশ্চিমবঙ্গের বাইরে, যা তা বলছে লোকে, बोले बंगाली लोग चाहता हिंदुस्तान हार जाए, बंगाल का खिलाड़ी घुसे टीम में, यही तो चाहते हैं आप लोग। এই কথা বলার সাহস, বাঙালি একটা এরকম মহান জাতি, দেশের স্বাধীনতা কল্পে যারা জীবন দিয়েছে ম্যাক্সিমাম বাঙালি এবং পাঞ্জাবির নাম অগ্রগণ্য, সেই জাতটাকে কিনে এত খাটো করে দিচ্ছে।
আমরা সবাই সৌরভকে ঢোকাবার জন্য ভারতবর্ষের পতন চাই। সৌরভ তো এমনিতেই ঢুকবে। কি সৌরভ ইজ কেপেবল অফ হ্যান্ডলিং থিংস, হি ইজ স্টিল দ্য বেস্ট লেফট হ্যান্ড ব্যাটসম্যান ইন দ্য কান্ট্রি, এতে কোনো ভুল নেই। হি নেভার নিডস এনি সাপোর্ট, হি ইজ ভেরি কেপেবল। নিজের সচেতন ছেলে এবং যথেষ্ট অনুশীলন করে, অত্যন্ত প্রত্যয় আছে ওর মনে, ও কোনো নরম ছেলে নয়। সুতরাং বাংলার এত হাঁপিয়ে পড়ার কিচ্ছু নেই, এত হাঁপিয়ে পড়ারও কিচ্ছু নেই। বাঙালি অটোমেটিক্যালি আসবে, কিন্তু তার জন্য অনুশীলন করতে হবে। আমাদের যুব সমাজকে, কিশোর কিশোরদের উদ্বুদ্ধ করতে হবে, স্কুল কলেজে উদ্বুদ্ধ করতে হবে যে ছেলেদের আবার নতুন করে খেলা শেখাও, আপনি খেলতে যে দাও। সময় আপনার জীবন শুরু করেছিলেন এবং আজকের এই যে 50-60 বছরটা আপনি খুব অ্যাক্টিভলি দেখছেন, হ্যাঁ। কি আরো বেশি হবে, 65 বছর ধরে আপনি দেখছেন, হ্যাঁ। বাঙালির চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আপনি দেখছেন, আপনার কি কখনো মনে হয় যে আপনাদের সময় থেকে এগিয়ে এসে আজকের বাঙালির অধিকাংশ অনেক বেশি অলস হয়ে গেছে, কামচোর হয়ে গেছে, ফাঁকিবাজিটা বেশি দেখা দিয়েছে এবং একটা গোষ্ঠী প্রবণতা? না, গোষ্ঠী প্রবণতা বেড়েছে, কিন্তু কামচোর হয়ে গেছে তা নয়, সবাই তা নয়। শিক্ষিত ছেলেদের মধ্যে দারুণ অ্যাওয়ারনেস। আমি নাসায় গিয়েছিলাম, 200 বাঙালি সায়েন্টিস্ট সেখানে, যে কোনো জায়গায় বাঙালি বিরাট কাজ করছে, পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি, পশ্চিমবঙ্গের বাইরে যান, দেখবেন প্রচন্ড ভালো কাজ ওই করছে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এখন ওদের মানুষ করার জন্য ধাক্কা দিয়ে বার করতে হবে। আমার কাছে যারা ট্রেনিং করতে আসে, অনেক সময় যিনি তারা কিছুই শেখেনি, তারা পার্সোনাল হাইজিন থেকে সমাজ সম্বন্ধে সচেতনই নন, একবারও তাদের সম্বন্ধে কথা বলেন না। তো তাই আমি, এটাই আমার বাসনা যে বঙ্গ সন্তান মঙ্গলরণা, সে হয়তো আন্ডার প্রিভিলেজ হতে পারে, তার মানে এটা নয় যে তার মধ্যে যোগ্যতা নেই। সেগুলোকে খুঁজে বার করতে হবে এবং তৈরি করতে হবে। এটা সহজ কথা নয়, বলা যত সহজ, ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। আর ভারতবর্ষে এত বড় দেশ হওয়ার জন্য বাঙালির আইডেন্টিটি থাকলেও তাকে তো সর্বভারতীয় আইডেন্টিটিটা দরকার। আমরা অনেক উদারচেতা লোক, অরাজনৈতিক কোনো অনুষ্ঠান, ক্রীড়া, দক্ষতা, ডাক্তারি, সায়েন্স, ব্লাড ডোনেশন, অ্যান্টি এইডস, যে কোনো মুভমেন্টে আমি যাই, যে ডাকেন আমি যাই, আমার তাতে কোনো এ নেই। এবং লোকে হাসাহাসি করে বলে বিনা পয়সায় সবচেয়ে ভালো চিফ গেস্ট নাকি আমি। আজকাল অবশ্য পয়সার কথা বলি যে দেখুন, যেখানে এজেন্সি আসে কাজ করতে, সেখানে অর্থ দেওয়ার চেষ্টা করবে, তা নিয়ে তো নাকে মরতে হবে। এই বয়সে তো আর পারা যায় না। আপনার এই যে ইন্সপায়ার করার যে ক্ষমতা, এটা সকলের থাকে না, তা জানি না, আপনি তবে আমি খুব স্বাভাবিক একজন ভালোবাসি। নেতা যিনি এটা পারেন, খুব সহজে পারেন, সেই জন্য মানুষ ভালোবাসে বলে আমার দেশকে আমি খুব ভালোবাসি, সবাই বাসো, তোমরা সবাই যারা রয়েছেন এখানে সবাই ভালোবাসে, যারা শুনছেন তারাও ভালোবাসেন, সবাই গর্বিত লোক। কিন্তু আমার কাছে কষ্ট লাগে যে সবাই মিলে সেইভাবে আমরা চেষ্টা করছি না। আপনার এই কষ্টটা এখন অনেক বেশি একাকিত্ব থেকে এসেছে। আমার খুব যন্ত্রণা আছে। ইনফ্যাক্ট আরতি চলে যায়, আমি খুব কাতর থাকি। আমার 2 কন্যা জবরদস্তি করে আমায় লাগিয়ে রাখে যে বাবা পাবলিকলি এসব কথা তুমি বলো না, তুমি যে এত কষ্টে থাকো ভাই। কিছু নেই, আমরা তো রয়েছি, ওরাই আমার প্রেরণা। দুজনই ভালো মানুষ হয়েছে, যিনি সৃষ্টি করে গেলেন তিনি আজ নেই। আজকে পূর্ণা ছোটো মেয়ে, ও রমাদি, ডক্টর রমা চৌধুরীর নাম দিয়েছিলেন যে প্রদীপ তোমরা খুব গর্বিত পুরুষ নিজেদের মনে করো, তোমার 2টি সন্তান হলো, দেখবে এরা কিরম করে। ওর নাম দিয়েছে সম্পূর্ণা, পূর্ণা। তাই তো হয়েছে। ঈশ্বর যা চান। সবথেকে বড় কথা প্রদীপ দা, যে মানুষের উত্তরণ ঘটে, আপনি প্রদীপ থেকে এখন কিন্তু মশাল হয়ে গেছেন। আপনি এত আপনার এই যে প্রচুর মানুষের ভালোবাসা, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আপনি প্রশস্ত ললাট, উন্নত ললাট, জানি না, আপনি অনেক সৌভাগ্য আপনার। কেন ইসমাইলের ওই মশালটা দেখে আমি দারুণ অনুপ্রাণিত হতাম। ওই যে মশালটা আছে না হাতে ধরে, এই মশালটাকে নিয়ে চলা খুব সহজ ব্যাপার না। তবে যদি আমার সুযোগ থাকে, রিমেইনিং লাইফ আমার যা সুযোগ যদি থাকে আর 5টা বছর, আইল গিভ এভরিথিং যে যুব সমাজকে, কিশোর কিশোরদের যতখানি ঠেলে দিতে পারি। অশোক চক্রের এত ভার আমার কাঁধে একা নেওয়া খুব মুশকিল, কিন্তু একটা চেষ্টা করব। আগে এই যে তলার দিকে নামছে তাকে থামাতে হবে, তারপরে ঠেলে তুলতে হবে। চেষ্টা করুন, আমাদের শুভেচ্ছা রইল। দেখা যাক। ভারতবাসী সম্বন্ধে আমি অত্যন্ত গর্বিত, আমরা সবাই। আমি জানি একদিন হবেই, সেদিন আমরা হয়তো থাকবো না, বাট ডাজন্ট ম্যাটার, ভারতবর্ষ উন্নতি করবেই। উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। Certainly. Thank you very much.